আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আপনারা যে যেখান থেকে শুনছেন সবাইকে অভিনন্দন। যারা আমাদের প্রথম পর্ব দেখেননি তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমরা 3 থেকে 4টা পর্ব করেছি এটার, বাকি ভিডিওগুলো অবশ্যই আপনারা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। বমি একটা এতটাই ইমার্জেন্সি অবস্থা যে সঠিক এবং সূক্ষ্ম চিন্তার মাধ্যমে ওষুধ নির্বাচন করতে না পারলে যথাযথ কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না, যার কারণে রোগী আপনার ভিন্ন চিকিৎসায় চলে যেতে পারে। সেজন্য খুব দক্ষ এবং চিন্তা চেতনার মাধ্যমে হোমিওপ্যাথিক বমির ওষুধ সিলেকশন করতে হয়। তো চলুন দ্বিতীয় পর্বে আমরা যেটা শিখব সেটা হলো ওষুধ হলো আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনাকে আমরা সাধারণত আঘাত এবং ইনজুরির ওষুধ হিসেবে ব্যবহার করলেও আর্নিকা মন্টেনা বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। এর মূল কনসেপ্টটা হলো হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক, অর্থাৎ আর্নিকার লক্ষণকে যদি যে কোনো রোগে কভার করে তাহলে তাকে সেই ওষুধ দিলেই আর্নিকা সেই রোগীকে ভালো করবে। আর্নিকার মূল কনসেপ্ট হলো সেনসিটিভ টু টাচ, ইনজুরি, আঘাত। এটা পেলে আমরা বিশেষ করে বমিতে, ইনজুরিতে, এমনকি ব্রেন স্ট্রোকের জন্য কিন্তু আর্নিকা খুব ভালো মেডিসিন। তো এখন আমাদের মেডিসিনের অ্যাবডোমেন মুভমেন্টস অফ দ্য ফিটাস কজেস নৌশিয়া অ্যান্ড ভমিটিং, অর্থাৎ বাচ্চা নড়াচড়া করে, বিশেষ করে যেটাকে আমরা মর্নিং সিকনেস বলে থাকি। যদিও মর্নিং সিকনেসটা প্রথম দিকে হয়, তখন তো বাচ্চা থাকে না। সাধারণ অবস্থায় গর্ভের শেষের দিকে বা মিডল অবস্থায় থার্ড ট্রাইমেস্টারে আমরা দেখি যে বাচ্চা নড়াচড়া করে এবং রোগী বমি করে। এর লক্ষণটা হলো এই যে রোগী যেহেতু তার একটা গর্ভভ্রূণ রয়েছে, গর্ভ রয়েছে, সে কাউকে ধরতে দেয় না এবং সেনসিটিভ একটা অবস্থায় থাকে যে এই বুঝি আমার আঘাত লেগে গেল, এরকম। যার কারণে আর্নিকার লক্ষণ কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল। যদি বাচ্চা নড়াচড়া করার সাথে সাথে রোগী বমি করে দেয়, তাহলে এমনকি অল্প একটু নড়াচড়াও রোগীর পেটের মধ্যে সহ্য করতে পারে না, বমি করে দেয়, তো সেক্ষেত্রে আর্নিকা কিন্তু সফলভাবে ব্যবহার করা যেতে পারে। আর্নিকার 3টি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো টাচ, সেনসিটিভ টু টাচ, ক্যান নট বিয়ার টাচ, এক্সট্রিম শিওরনেস, অর্থাৎ যেন আঘাত পেয়েছে, সারা শরীর যেন ব্যথা, কেউ তাকে মেরেছে এরকম ব্যথা। হাইপার সেনসিটিভ টু মোশন অ্যান্ড কন্টাক্ট, অর্থাৎ নড়াচড়া এবং কেউ ধরুক কিংবা টাচ করুক, এটা সে তার খুব হাইপার সেনসিটিভ থাকে। রোগী বলে আমাকে স্পর্শ করো না, এরকম কিছু কন্ডিশন বলে। তো যাই হোক, এবং আমরা দ্বিতীয় রুব্রিকে চলে আসব। রেকটাম ইনভলেন্টারি স্টুল ভমিটিং ডিউরিং। রেকটাম অধ্যায়ের রুব্রিকটা ইনভলেন্টারি স্টুল, অর্থাৎ অসারে মল পড়ে যায়, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে মল পড়ে যায়, ভমিটিং ডিউরিং, অর্থাৎ ভমিটিং করার সময়, অর্থাৎ পায়খানা করার সময় বমি করার সময় তার পায়খানা পড়ে যায় অসারে, সে কন্ট্রোল করতে পারে না। যদি প্রস্রাব পড়ে যায় কাশি বা ভমিটিং করার সময়, সেক্ষেত্রে আমরা কোস্টিকামকে মনে রাখবো। ঠিক তেমনি ভাবে যদি বমির সময় পায়খানা পড়ে যায়, তাহলে আমরা 2টা মেডিসিনকে মনে রাখবো, এটা হলো আর্জেন নাইটিকাম এবং আর্সেনিক। এবং আর্জেন নাইটিকাম এবং আর্সেনিকের মধ্যে কিছু তফাৎ রয়েছে, সে তফাৎগুলো আমরা আলোচনা করব। এর আগে আর্সেনিকের আলোচনা করতে গিয়ে আমরা বলেছি যে আর্সেনিক অ্যাল্প শীতকাতর রোগী, এবং তার কি হয়, জ্বালা থাকবে, দুর্বলতা থাকবে এবং অস্থিরতা থাকবে। এগুলো থাকলে আমরা আর্সেনিক অ্যাল্প ব্যবহার করতে পারি। তেমনি ভাবে আমরা যদি দেখি আর্জেন নাইটিকামের রোগীর ক্ষেত্রে, তার মধ্যে রয়েছে সেনসিটিভ টু টাচ, মানে ইনজুরি, অর্থাৎ সে মনে করে, তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। সে ভ্রান্ত ধারণাটা কি, যে সে মনে করে যে এই বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে, সেজন্য সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, সবকিছুতে তাড়াহুড়া করে। আর তার রয়েছে দুর্বলতা এবং হঠাৎ ডায়রিয়া এবং অস্থিরতা থাকে। তার অস্থিরতা হলো গোলে পৌঁছানোর জন্য অস্থিরতা থাকে। এরকম কন্ডিশনে যদি রোগী পায়খানা কন্ট্রোল করতে না পারে, সেক্ষেত্রে আমরা আর্জেন নাইটিকাম দেবো, আদারওয়াইজ আমরা আর্সেনিক অ্যাল্প দেবো। যদি
মৃত্যু ভয় থাকে সাথে। 3 নম্বর যে রুব্রিকটা আমরা আলোচনা করব সেটা হলো প্রোলাপস ভমিটিং হোয়েন। রেকটাম প্রোলাপস অর্থাৎ মলদ্বার পড়ে যায়, বের হয়ে যায়। ভমিটিং হোয়েন, যখন বমি করে তখন মলদ্বারটা বের হয়ে যায়। এখন এখানে আমরা দুটি মেডিসিন দেখব, সেটা হলো মিউরিক অ্যাসিড বা অ্যাসিড মিউর এবং প্রোটোপাইলাম। প্রোটোপাইলামের বিশেষত্ব হলো যে স্টুলিং ইন ফোর্স, অর্থাৎ ফোর্সলি স্টুলটা বের হয়ে আসবে এবং স্টুলটা পাতলা থাকবে, অর্থাৎ ডায়রিয়া ইন ফোর্স যদি হয় সেক্ষেত্রে আমরা পোড়োকে খেয়াল রাখবো। মিউরিক অ্যাসিড একটি আনকমন মেডিসিন, আমরা খুব কম ব্যবহার করি, তারপরও এক্সট্রিম উইকনেস ক্যান নট ইভেন সিট, মানে এত দুর্বলতা রোগীর যে সে বসতে পারে না এবং তার মধ্যে দুর্বলতার কারণে কখনো কি করে খাট ধরে উঠতে হয় তাকে, এরকম হলো মিউরিক অ্যাসিড। প্রোটোপাইলামের অবস্থা কি? প্রফিউজ ওয়াটারি ডায়রিয়া, তার বমি আছে এবং পানির মতো পায়খানা হয় এবং ফোর্সলি হয়। তো যদি দুর্বলতা থাকে এবং বমি করার সময় পায়খানা বা রেকটাম বের হয়ে আসে, মলদ্বার বের হয়ে আসে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো মিউরিক অ্যাসিডকে। আর যদি ওয়াটারি ডিসচার্জের সাথে মল বের হয়ে আসে সেক্ষেত্রে আমরা পোড়োকে মনে রাখবো। এবার আমরা আসবো ব্লাডার টেনসিমাস ভমিটিং পার্গিং অ্যান্ড মিক্সচারিশন, অর্থাৎ এই রোগীর একই সাথে বমি, ডায়রিয়া, প্রস্রাবের তীব্র চাপ। এখন কথা হলো যে এটাকে আমরা যেটা বলতে পারি মাল্টি আর্গ। মাল্টি আর্গ বলে হলো বিভিন্ন রকম ডিসচার্জের একটা ইরিটেশন হয়, অর্থাৎ কি আমার স্টোমাক ইরিটেট হয় যার কারণে বমি হয় এবং পায়খানা হয়, এবং ইউরিনারি অর্গান স্টিমুলেট হয় এবং যার কারণে তীব্র প্রস্রাবের চাপ হয়। কখনো কখনো মানসিক অস্থিরতাও আমরা দেখতে পাই। তো হেমোরাজিক টেন্ডেন্সি অর্থাৎ হলো ব্লিডিং একটা থাকে, এবং মাল্টি অর্গান ইরিটেশন, ভমিটিং, স্টুল, ইউরিন, একই সাথে তিনটা জিনিস, বমি, প্রস্রাব এবং পায়খানা, এই তিনটা জিনিস যখন একসাথে হয় তখন আমরা এই ক্রোটালাস হরিটাসকে মনে রাখতে পারি বা ক্রোটালাস হরিটাসকে নিয়ে চিন্তা করতে পারি এবং দিতে পারি। এবার আমরা চলে আসব ওসিমাম ক্যান মেডিসিনটা, খুব রেয়ার মেডিসিন, ব্যবহার হয় না। কিডনি পেইন কাটিং ইউরেটার ভমিটিং উইথ, অর্থাৎ যখন বমি হয় রোগীর তখন কিডনি অঞ্চলে কেটে ফেলার মতো ব্যথা অনুভব করে, এবং এই ব্যথা অনুভব করায় কখন বমির সাথে, এটাকে কনকমিটেন্স বলা চলে লক্ষণটাকে। কিডনি পেইন কাটিং, কিডনি পেইনের কন্ডিশনটা হলো মানে কেটে ফেলার মতো ব্যথা, ইউরেটার ভমিটিং উইথ, এবং এটা ইউরেটারে ফিল হয়, ভমিটিং উইথ বমির সাথে। তো বমির সাথে যদি কিডনি অঞ্চল বা ইউরেটারে ব্যথা হয় সেক্ষেত্রে আমরা ওসিমাম ক্যান এই মেডিসিনটা ব্যবহার করতে পারি। এবার আসবো ইউরেথ্রা হেমোরেজ পেইন ইন স্টোমাক অ্যান্ড ভমিটিং, অর্থাৎ প্রস্রাবের পথে রক্তক্ষরণ। এখানে শুধু প্রস্রাবের পথে নয়, বমি করার ক্ষেত্রে যদি বমির সাথে যদি হালকা লালচে কালারের বা ব্লাড আসে সেক্ষেত্রে আমরা ইপিকাক ব্যবহার করতে পারি। ইপিকাক একটি কমন মেডিসিন যেটা আমরা বমি হলেই চিকিৎসকরা মনে করি যে ইপিকাক দেয়া দরকার। ইপিকাকের মূল লক্ষণ হলো কনস্ট্যান্ট নৌসিয়া, অর্থাৎ বারবার বমি বমি ভাব কিন্তু তার বমি হয় না, কিন্তু যখন বমি হয় তখন একটু ব্লাডি বমি হয়, অর্থাৎ আগে বা পরে ব্লাড দেখা যায়, কিন্তু ভমিটিং ডাজ নট রিলাইভ, অর্থাৎ বমি করলে তার ভালো লাগে না, আবার বমি আসে, এবং তার জিহ্বা থাকে পরিষ্কার। এই তিনটি লক্ষণকে আমরা খেয়াল করলে ইপিকাক মেডিসিনটিকে ব্যবহার করতে পারবো। তো আমরা
এই মেডিসিনগুলোর একটি সংক্ষিপ্ত বর্ণনা, যেমন বমিটিক ইনভলন্টারি স্টুল, যদি বমির সময় যদি পায়খানা পড়ে যায় সেক্ষেত্রে আর্সেনিক এবং আর্জেনাইটিকাম দেখলাম। বমির সাথে যদি মলদার পড়ে যায় বা অসারে বের হয়ে যায় সেক্ষেত্রে মিউরিক অ্যাসিড পোটোপাইলাম। মিউরিক অ্যাসিড হলো উইকনেস থাকবে, কিন্তু পোটোপাইলামে উইকনেস থাকবে না, পোটোপাইলামে থাকবে ওয়াটারি ডায়রিয়া। ভমিটিং কোটেলাস হরিটাসে থাকবে তিনটা জিনিস, পায়খানা, প্রস্রাব, বমি, এই তিনটা একসাথে থাকবে। ওসিমাম ক্যান হলো রেনাল কলিক যদি থাকে, মানে কিডনিতে যদি স্টোন থাকে তাহলে এই ইউরেটারে কেটে ফেলার মতো ব্যথা, এরকম সেক্ষেত্রে ওসিমাম ক্যান। এবং কনস্ট্যান্ট ভমিটিং, বমির উপরে একের পর এক বমি হতে থাকে এবং তার সাথে ব্লাডি বমি হয়, সেক্ষেত্রে আমরা ইপিক্যাক। এই ছিল বমির 7টি মেডিসিন। আগামী পর্বে আমরা আরো 10টি মেডিসিন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।